Today, I am going to share with you a prose piece from class 12, Strong Roots, written by APJ আব্দুল কালাম। তোমরা রয়েছো তারকেশ্বর মহাবিদ্যালয়ের অনলাইন ক্লাসরুমে। আজকে এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস এই পিসটা আমি শুরু করব। প্রথমেই বলে রাখি, এপিজে আব্দুল কালাম সম্পর্কে জানতে গেলে অনেক সময় লাগবে এবং তার যে এই যে অটোবায়োগ্রাফির পার্ট, নেমলি দ্য স্ট্রং রুটস, এইটাকেও ভালো করে বুঝতে গেলে দীর্ঘ সময় লাগবে। এখন কতটা সময় আমরা ব্যয় করতে পারবো সেটা সময় বলবে, তবে চেষ্টা করব দ্য মোস্ট ভাইটাল পার্টস টু কাভার ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। যেগুলো সাধারণ বর্ণনার অংশ সেগুলোকে টাচ করে বেরিয়ে যাব, কিন্তু যেগুলো ভাইটাল অংশ, হোয়ার দ্য স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ এপিজে আব্দুল কালামস লাইফ উইল বি রিভিলড, সেই জায়গাটাকে কিন্তু যতটা সম্ভব গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যে টেক্সটটা পড়তে যাচ্ছি, দ্য স্ট্রং রুটস রিটন বাই এপিজে আব্দুল কালাম, আবুল পকির জয়নুলাবদিন আব্দুল কালাম। হি ওয়াজ বর্ন ইন 1931, 1931 সালে জন্মেছিলেন। বাট টুডে হি ইজ পপুলারলি নোন অ্যাজ ডক্টর এপিজে আব্দুল কালাম। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট এভার বর্ন, স্পেস সায়েন্টিস্ট, অ্যান্ড হি ওয়াজ অলসো দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি ছিলেন ভারতবর্ষের 11তম প্রেসিডেন্ট। আমার খালি মনে হয়, স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ অনেক প্রেসিডেন্ট দেখেছেন যারা সত্যি সত্যি গুণীমানী লোকজন, কিন্তু তাদের ক্ষেত্রে যেটা সত্যি, দে বিকেম অনার্ড গেটিং হোল্ড অফ দ্য চেয়ার। প্রেসিডেন্টের চেয়ারটা পেয়ে তাঁরা ধন্য হয়েছেন। কিন্তু আমার মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি, দ্য ভেরি চেয়ার অফ দ্য প্রেসিডেন্সি বিকেম অনার্ড when এপিজে আব্দুল কালাম গট হোল্ড অফ ইট। এটা ধরে রাখতে পারো সারা পৃথিবীতে অত্যন্ত বন্দিত একটা সিদ্ধান্ত, যেটা ভারত সরকার গ্রহণ করেছিলেন, তদানীন্তন কংগ্রেস সরকার গ্রহণ করেছিলেন, যে এপিজে আব্দুল কালামের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে টু বি দ্য প্রেসিডেন্ট, তাকে প্রেসিডেন্টের চেয়ারে বসান। হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন রামেশ্বরম, তামিলনাড়ুর রামেশ্বরমে। এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তারপরে তার পড়াশোনা প্রথমে সেন্ট জোসেফ কলেজ, তিরুচিরাপল্লী। তারপরে তিনি এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। সংসারের মধ্যে যেটা ছিল, সচ্ছলতা ছিল, কিন্তু প্রাচুর্য ছিল না। এপিজে আব্দুল কালাম ছিল কনিষ্ঠতম অ্যামাং দ্য 5 চিলড্রেন অফ হিজ ফাদার অ্যান্ড মাদার। তার বাবা মায়ের 5 সন্তানের মধ্যে এপিজে আব্দুল কালাম ছিল সবচেয়ে ছোট। যাই হোক, আফটার কমপ্লিশন অফ ইট স্টাডি হি স্টার্টেড হিজ কেরিয়ার ফ্রম হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যেটাকে আমাদের বলা হয় সংক্ষেপে হ্যাল। ল্যাটার হি মুভ টু ইসরো। পরবর্তী ক্ষেত্রে তিনি ইসরোতে যোগ দেন এবং সেখানে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, এটা তৈরি করার ক্ষেত্রে ডক্টর এপিজে আব্দুল কালামের মুখ্য ভূমিকা ছিল। অ্যান্ড হি গট দ্য রেসপন্সিবিলিটি টু মেক দ্য ফার্স্ট স্পেস লঞ্চ ভেহিকেল ফর দ্য কান্ট্রি। মহাকাশযান তৈরির ক্ষেত্রে প্রথম দায়িত্বভার ভারত সরকার কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামের ওপরই দিয়েছিলেন। Successfully he conducted his research and ultimately he has established India, the motherland, as one of the greatest power today of the world related to space science, space technology and space research। এই সমস্ত ব্যাপারে তিনি ভারতবর্ষকে সারা পৃথিবীর মধ্যে একটা বন্দিত জায়গায় পৌঁছে দিয়েছিলেন।
হি ডায়েড ইন 2015, 2015 সালে উনি মারা যান। আমার মনে হয় আমরা দেখবে আমাদের স্কুল কারিকুলামের মধ্যে অনেক মনীষীদের কথা পড়েছি, অনেক মনীষীদের জন্মদিন মৃত্যুদিন পালিত হয়। বাট ইন টুডেজ ওয়ার্ল্ড I think if we can memorize APJ Abdul Kalam in different incidents throughout the year, আজকের দিনের ভারতবর্ষে সেটা হবে খুবই গুরুত্বপূর্ণ কাজ। তার কারণ such a kind of personality probably came in India. The number of those kind of people are really few. এই ধরনের মানসিক উচ্চতার মানুষ ভারতবর্ষে ঠিক কতজন জন্মেছেন সেটা বলা খুব কঠিন কাজ, সম্ভবত খুবই কম। তাহলে আমরা যে পিসটা পড়তে যাচ্ছি সেটা আসলে টেকেন ফ্রম উইংস অফ ফায়ার, দ্য অটোবায়োগ্রাফি রিটেন বাই এপিজে আব্দুল কালাম হিমসেলফ। এপিজে আব্দুল কালাম তার অটোবায়োগ্রাফি, আত্মজীবনী লিখেছিলেন, তার নামকরণ করেছিলেন উইংস অফ ফায়ার। এই উইংস অফ ফায়ার অটোবায়োগ্রাফিটা ডিভাইডেড ইন্টু 4 পার্টস: ওরিয়েন্টেশন, ক্রিয়েশন, প্রপিসিয়েশন অ্যান্ড কন্টেম্পলেশন। দ্য টোটাল অটোবায়োগ্রাফি ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস। দ্য ফার্স্ট পার্ট ইজ ওরিয়েন্টেশন. The first few pages of that orientation part of the Wings of Fire is prescribed in your syllabus, যেটার নাম দেওয়া হয়েছে স্ট্রং রুটস। এখন তোমাদের মনে হতেই পারে অটোবায়োগ্রাফি ব্যাপারটা সারা পৃথিবীতে খুব বেশি অ্যাকসেপ্টেবল হয়নি। তার কারণ ইন মোস্ট অফ দ্য কেসেস মানুষের একটা স্বাভাবিক দুর্বলতা কাজ করে, টু গ্লোরিফাই মাই সেলফ, টু সে লট অ্যাবাউট মাই সেলফ। অনেক সময় দেখা যায় সেটা বাস্তবের ঘটনাকেও ছাপিয়ে যায়, যার ফলে অ্যাজ এ পার্ট অফ লিটারেচার আমরা যখন অটোবায়োগ্রাফিকে পড়ার জন্য বেছে নিই, উই মাস্ট বি সিলেক্টিভ। তার কারণ যখন কোনো ব্যক্তি নিজেকে নিয়ে অতিরঞ্জিত বর্ণনা দিতে আরম্ভ করে, দ্যাট শুড নট বি ফলোড। যার ফলে অটোবায়োগ্রাফি পড়ার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে whether it is the true documentation of the facts or not. সেই দিক থেকে উইংস অফ ফায়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পলস। আসলে এখানে কি বর্ণনা করা হয়েছে? ফ্রম দ্য চাইল্ডহুড ডেজ, দ্য ড্রিমস, দ্য হোপস, দ্য সাকসেসেস অ্যান্ড ফেলিওর্স that APJ আব্দুল কালাম ফেস্ট, তার সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনা ওখানে দেওয়া রয়েছে। এটা পড়লে জানতে পারবে হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ স্ট্রাগল ইন লাইফ। জীবন সংগ্রাম কাকে বলে এটা জানতে গেলে কিন্তু এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ারটা অবশ্যই পড়ার দরকার। তোমরা এই বাস্তবের মুখোমুখি দাঁড়াবে যে লাইফ ইজ নট দ্য বেড অফ রোজেস। জীবন কিন্তু শুধু গোলাপের বিছানা নয়, অনেক কাঁটাও জীবনে আসে। আসলে এই গোলাপ একটা মানুষের জীবনকে যতটা মাধুর্য দেয়, তার থেকে অনেক বেশি মাধুর্য দেয় কাঁটা। তার কারণ ওভারকামিং দ্যাট ভেরি সিচুয়েশন হোয়েন এ ম্যান গেটস আলটিমেট সাকসেস, দ্য জয় অফ দ্যাট সাকসেস বিকামস এক্সট্রিম। তুমি না চাইতে যেটা পেয়ে যাবে, সে পাওয়ার প্রাথমিক আনন্দ বড় ক্ষণস্থায়ী, তার কোনো দীর্ঘস্থায়ী ফলই নেই। কিন্তু প্রকৃত পরিশ্রম করে এবং ব্যর্থতাকে বরণ করে নিয়ে যদি সত্যি সত্যি কোনো দিন কোনো সাফল্যের চূড়ায় উঠতে পারো, দেন অনলি ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ সাকসেস। যার ফলে এই অটোবায়োগ্রাফিটা যদি তোমরা পুরো পড়ো তাহলে বুঝতে পারবে সাকসেস ইজ এ গ্রেট পার্ট অফ এপিজে আব্দুল কালামস লাইফ, বাট ইচ অ্যান্ড এভরি সাকসেস কামস আউট স্ট্যান্ডিং অন দ্য স্টোরিজ অফ ফেলিওর্স।
তার জীবনের সাফল্য প্রচুর। ওই যে আমি প্রথমেই বললাম, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইন স্পেস রিসার্চ। সারা পৃথিবীতে তিনি বন্দিত। হি ইজ দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হি ওয়াজ, দ্যাট ইজ দ্য স্টোরি অফ সাকসেস। কিন্তু উইংস অফ ফায়ার করলে বুঝতে পারবে হাউ ফেলিওর made gradually Kalam robust to be more and more determined that somehow I must have to touch the success. এবং তিনি প্রকৃতপক্ষেই একজন কর্মযোগী। It is the God's blessing that not for a single day he had to suffer the sufferings of old ages. বৃদ্ধ বয়সের যে যন্ত্রণা, সে যন্ত্রণা কোনোদিন এপিজে আব্দুল কালামকে একটা দিনের জন্য ভোগ করতে হয়নি। On the final day, he attended several programs, delivering his lectures in schools, in colleges, in different types of institution. In the midst of such a kind of jam-packed program schedule, while giving lecture, all on a sudden he succumbed to death. It was a case of sudden cardiac attack. আমি এই জন্যই মনে করি যে প্রকৃত কর্মযোগীর জীবন যদি অনুসরণ করতে হয়, দ্যাট মাস্ট বি অফ এপিজে আব্দুল কালাম। আমরা যে অংশটা পড়তে যাচ্ছি, দ্য স্ট্রং রুটস, সেখানে কি পাবো? দ্য চাইল্ডহুড ডেজ অফ এপিজে আব্দুল কালাম, উই উইল কাম টু নো অ্যাবাউট হিজ ফাদার, অ্যাবাউট হিজ মাদার, অ্যাবাউট হিজ সারাউন্ডিংস, বাট অ্যাবাভ অল we will learn also the spirituality of APJ Abdul Kalam, the true religiosity of APJ Abdul Kalam. তোমরা স্পিরিচুয়ালিটি, রিলিজিওসিটি এই সমস্ত কথাগুলোর সঙ্গে খুব বেশি পরিচিত নও, আস্তে আস্তে পরিচিত হবে এবং তোমরা এপিজে আব্দুল কালামের জীবন থেকে শিখতে পারবে হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ রিলিজিয়ান, ধর্ম কাকে বলে। তার কারণ আমরা বেশিরভাগ ধর্ম বলতে যেটা বুঝি, দ্য রিচুয়ালস অব রিলিজিয়ান, ধর্মের যে আচার অনুষ্ঠান, এই উপোস করা, এই রোজা রাখা, এই পুষ্পাঞ্জলি দেওয়া, এই দেবদেবীর পুজো করা, এগুলোকে বলা হয় রিচুয়ালস অব রিলিজিয়ান। এবং শুনে রাখো, দিজ কাইন্ড অফ রিচুয়ালস হ্যাভ নো কানেকশন with the true concept of religiosity. ধর্মের সঙ্গে এই আচার অনুষ্ঠানগুলোর প্রায় কোনো সম্পর্কই নেই। ধর্ম ব্যাপারটা কীরকম? নট টু বি শোন আউটওয়ার্ডলি, ইট ইজ টু বি ফেল্ট ইনওয়ার্ডলি। ধর্ম ব্যাপারটা কোনোদিন বহিঃপ্রকাশ ঘটানোর কোনো প্রয়োজন পড়ে না, এটা একজনের অন্তরাত্মায় অনুভূত হয়। অ্যান্ড ইফ সামওয়ান ক্যান কাম টু নো the true spirit of religiosity, তখন কি হয়? একটা মানুষের কাছ থেকে সবচেয়ে যে ভালো ভালো গুণগুলো আমরা আশা করি, এভরিথিং কামস আউট ফ্রম এ কমন হিউম্যান বিইং। হি অল অন এ সার্টেন বিকামস দ্য হিরো, দ্য আইডল ফর দ্য কমন পিপল। সাধারণ মানুষের পর্যায় থেকে তিনি উন্নীত হন, তিনি আদর্শ চরিত্রে পরিণত হন, আমাদের প্রত্যেকের কাছে তিনি নমস্য হয়ে ওঠেন। সাচ এ কাইন্ড অফ বিউটিফুল ক্যারেক্টার ইজ ডক্টর এপিজে আব্দুল কালাম। উই শুড নো হিম ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট। যার ফলে ক্লাস 12-এ তোমরা যতগুলো প্রোজ আর পোয়েট্রি পড়বে, প্রবাবলি অ্যাকর্ডিং টু মাই কনসিডারেশন, দিস পিস ইজ দ্য মোস্ট ভাইটাল টু আন্ডারস্ট্যান্ড। বোঝার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পিস এটা। এর বেশি আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। লেট আস গো টু দ্য টেক্সট ইটসেলফ। চলো আমরা টেক্সটে চলে যাই, সো দ্যাট উই ক্যান কন্ট্রোল আওয়ার টাইম
ইন এ মাচ বেটার ওয়ে। তোমরা বইটা যদি থাকে, বইটা খুললে তোমরা দেখতে পাবে তার প্রথম অংশে এই স্ট্রং রুট সম্পর্কে দুটো তিনটে লাইন বলা আছে, যেগুলো আমি আরেকটু ডিটেলসে আলোচনা করলাম এতক্ষণ ধরে। লেট আস এন্টার ইনটু দ্য টেক্সট ইটসেলফ। আমি আবার মনে করিয়ে দিই, তোমরা রয়েছো তারকেশ্বর মহাবিদ্যালয়ের অনলাইন ক্লাসরুমে। এখন আমরা পড়তে চলেছি ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. I was born into a middle-class Tamil family. আমি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, আইল্যান্ড দ্বীপ, রামেশ্বরম নামক দ্বীপ শহরে। আসলে ভারতবর্ষের ওই অংশটা নিচের দিকটা তুমি যদি যাও তাহলে দেখতে পাবে ওই তামিলনাড়ুর অনেকগুলো শহর আছে যেগুলো তিন দিক থেকে জলে ঘেরা, অনেকটা দ্বীপের মতোই, মূল ভূখণ্ডের সঙ্গে সামান্য একটু জোড়া। রামেশ্বরম ইজ সাচ এ কাইন্ড অফ আইল্যান্ড টাউন ইন দ্য আর্টসটওয়াইল ম্যাড্রাস স্টেট। আর্টসটওয়াইল কথাটার মানে হচ্ছে তদানীন্তন। তদানীন্তন মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম নামক দ্বীপ শহরে এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জৈনুল আবদিন had neither much formal education nor much wealth. এখানে একটা কথার উপর গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন, যেটাকে বাংলা করলে দাঁড়ায় নীতিমাফিক শিক্ষা ব্যবস্থা, নিয়ম মাফিক যে শিক্ষা ব্যবস্থা। আসলে দ্য সিস্টেম অফ এডুকেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস, ফর্মাল এডুকেশন and informal education. What is the difference in between these two? Informal education means the education that we get throughout our life from our surroundings, that starts from the very birth, that comes to an end with death. সেটাকে বলা হয় ইনফর্মাল এডুকেশন, নীতি বহির্ভূত শিক্ষা। আর ফর্মাল এডুকেশন, the degrees that we get following the education system established by the government with a fixed rule, with a fixed curriculum, with a fixed criteria. তুমি 60% নম্বর পেলে ফার্স্ট ক্লাস, বিলো দ্যাট সেকেন্ড ক্লাস। দিস ইজ কল্ড ফর্মাল এডুকেশন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, থ্রুআউট দ্য ওয়ার্ল্ড দোজ হু আর গ্রেট, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য পরিমাণ এই বিশেষ মানুষগুলো, জানো কি, আইদার দে হ্যাড নো ফর্মাল এডুকেশন অর দে হ্যাড সাম কাইন্ড অফ ফর্মাল এডুকেশন হুইচ ইজ নমিনাল। খুব সামান্য উদাহরণ দিলে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার শিক্ষাগত যোগ্যতা নগণ্য, একদম হাল আমলে জয় গোস্বামী, তিনিও উচ্চ মাধ্যমিকের গণ্ডি বোধহয় বেরোতে পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুর নেভার ওয়েন্ট টু দ্য স্কুল, জীবনে কোনো দিন স্কুলেই যায়নি। এবং যারা পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, তাদেরও যদি আত্মজীবনী পড়ো লক্ষ্য করে দেখবে, দে নেভার ট্রাস্টেড অন ফর্মাল এডুকেশন। তার কারণ এই নীতিমাফিক শিক্ষা আমাদেরকে কি দেয়? লটস অফ ডিগ্রিজ। ইট শোজ আস দ্য পাথ how to earn more and more money, nothing else. Probably it never teaches us to be a human being properly. এই ফর্মাল এডুকেশন আমাদেরকে ডিগ্রি দেয়, প্রচুর টাকা তোমার কি বলে উপার্জন করার রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু কতটা মানুষ হতে শেখায়, ইটস এ ম্যাটার অফ ওরি, ইটস এ ম্যাটার অফ ডিসকাশন। Whereas in informal education there is no such education at all. Everything someone learns from its surroundings or her surroundings. As for example, the education got by Ramakrishna. কামারপুকুর প্রত্যন্ত বাংলার এক গ্রাম, যেখানে লেখাপড়া শেখার কোনো প্রশ্নই ছিল না। অথচ লক্ষ্য করে দেখো, each and every word uttered by that very great man
becomes a subject of discussion hours after hours, days after days in universities. ওই রামকৃষ্ণ 4টি শব্দ উচ্চারণ করেছিলেন, যত মত তত পথ। এই 4টে শব্দের ওপর কয়েকশো পিএইচডি ধারী আজকে আমাদের বাংলায়, গোটা ভারতবর্ষে এবং পৃথিবীর কোনো কোনো অংশে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। রামকৃষ্ণদেবের এই 4টে শব্দের ওপর বর্ণনা দিতে গিয়ে কোনো ইউনিভার্সিটির লেকচারার হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য রাখার পরেও তাকে বলতে শোনা যায়, প্রায় কিছুই বলে উঠতে পারলাম না। সো হোয়াট ইজ দিস? হোয়াট কাইন্ড অফ নলেজ দে হ্যাড? এইটা হচ্ছে প্রকৃত শিক্ষা, যেটা একটা মানুষ আত্মস্থ করে। তাহলে এপিজে আব্দুল কালাম তার বাবার বর্ণনা দিতে গিয়ে বললেন, মাই ফাদার জয়নাল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবার নীতিমাফিক শিক্ষা বলতে সেরকম কিছু ছিল না, বিষয় আসল সম্পত্তিও সেরকম কিছু ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধেগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমার মনে হয় এইগুলো কোনোদিন অসুবিধে হতেই পারে না। তার কারণ আমি এতক্ষণ ধরে যে আলোচনা করেছি সেখান থেকে তোমরা বুঝেছ যে দোজ হু আর ফর্মালি এডুকেটেড মোস্ট প্রবাবলি দে হ্যাভ ফরগটন টু বি এ হিউম্যান বিইং। যারা নীতিমাফিক শিক্ষায় শিক্ষিত তারা হয়তো মানুষ হতে ভুলে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই। আর ওয়েলথ, ইট লিডস আস টুয়ার্ডস দ্য পাথ অফ ডিস্ট্রাকশন, ইট লিডস আস টুয়ার্ডস দ্য পাথ অফ ডেভিল। তুমি লক্ষ্য করে দেখবে যার যত সম্পত্তি তার চারিত্রিক ত্রুটির বিচ্যুতি তত বেশি, তার উল্টোপাল্টা খাতে খরচা করার পরিমাণ তত বেশি। তাই মাচ ওয়েলথ ইজ নট নিডেড টু রিমেন এ হিউম্যান বিইং অ্যাট লিস্ট। অন্তত একজন মানুষ থাকার জন্য, মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য খুব বেশি সম্পদের কোনো প্রয়োজন পড়ে না। Despite these disadvantages, he possessed great innate wisdom. Innate wisdom, innate মানে অন্তর্নিহিত, wisdom মানে জ্ঞান। রবীন্দ্রনাথের ভাষায় যেটাকে বলা যায় বোধ। আসলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন জ্ঞান অ্যান্ড বোধ? জ্ঞান হচ্ছে অ্যাকোয়ার্ড, হুইচ উই লার্ন অন দিস মানডেন আর্থ। আর বোধ কাকে বলে? সেই অ্যাকোয়ার্ড নলেজ থেকে যখন নির্যাসটা আমি আমার আত্মস্থ করতে পারি, সেটাকে বলা হয় বোধ। এখানে তিনি বলছেন আমার বাবার মধ্যে যেটা ছিল, আমার বাবার অধিকারে যেটা ছিল, মহান এক অন্তর্নিহিত জ্ঞানভাণ্ডার অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। জেনারোসিটি কথাটার মানে হচ্ছে সদয়তা এবং আত্মার প্রকৃত সদয়তা। তোমরা লক্ষ্য করে দেখবে those who are great comes from a family where they have inherited the greatness from their fathers and their mothers. আসলে জিনের ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞান যেটা বলছেন, বিজ্ঞানের বড় বড় বিজ্ঞানীরা যেটা বলছেন, যে বাবা মায়ের যে গুণাবলী সেগুলো জিনের মাধ্যমে সন্তানের দেহে আসে। অতএব কোনো চোরের ছেলে বা চোরের মেয়ে কখনো সাধু হতে পারে না। আবার ঠিক সুবংশজাত কোনো ছেলে মেয়ে খুব সহজে বিপথে যায় না। ইটস এ সায়েন্স, বিশ্বাস নয়, এটা একদম বিজ্ঞান। যার ফলে এপিজে আব্দুল কালাম তার বাবার বর্ণনা দিতে গিয়ে বলছেন তার হয়তো খুব বেশি লেখাপড়া ছিল না, খুব বেশি সম্পদ ছিল না, কিন্তু আমার বাবার মধ্যে যেটা ছিল এক মহান অন্তর্নিহিত জ্ঞান এবং সত্যি সত্যি মানসিক সদয়তা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। আইডিয়াল হেল্পমেট, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, হেল্পমেট মানে হচ্ছে সহচর বা সহচরী। আমার বাবার জন্য ছিলেন একজন আদর্শ সহচরী। তিনি কে? আমার মা আসিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day. আমি জানি না আমার মা ঠিক প্রত্যেক দিন কত সংখ্যক মানুষকে, বাইরের মানুষকে খাওয়াতেন। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. কিন্তু এটা আমার স্পষ্ট মনে পড়ে
আমার বাড়ির সমস্ত সদস্যকে এক কাট্টা করলে সংখ্যাটা যা দাঁড়ায়, তার থেকে অনেক বেশি সংখ্যক বাইরের মানুষ প্রত্যেক দিন আমার মায়ের হাতে খাবার খেয়ে যেতেন। দেখো, লক্ষ্য করি, নট টু মাচ ওয়ার্ডস আর ওয়েস্টেড বাই এপিজে আব্দুল কালাম টু এক্সপ্রেস দ্য জেনারোসিটি অফ স্পিরিট অফ হিজ মাদার। তার মায়ের মানসিক সদয়তা ব্যক্ত করার জন্য দেখো খুব বেশি শব্দ খরচা করার প্রয়োজন পড়লো না। পরবর্তী ক্ষেত্রেও আর আমরা খুব বেশি উল্লেখ পাবো না। বাট দ্যাট only one example is enough to understand what kind of woman his mother was. এবং তদানীন্তন মুসলিম পরিবার মানে একটা পরিবারের সদস্য সংখ্যা কিন্তু ছেলে খেলার নয়। 18, 20, 22, 24, 25, 26, 27, 28, 30 হতে পারে। উনি বলছেন আমার পরিবারের সমস্ত সদস্য সংখ্যাকে এক করলে যে সংখ্যাটা দাঁড়ায়, তার থেকে অনেক বেশি সংখ্যক বাইরের মানুষ প্রত্যেক দিন আমার মায়ের হাতে খাবার খেতেন। আমরা আজকের দিনের সঙ্গে যদি তুলনা করি, আমাদের বাড়িতে যেটা দেখতে পাই, এক্সপার্ট গিন্নি এমনভাবে মেপে ভাতের চাল নেন যে পিঁপড়েদেরও কেঁদে ফিরে যেতে হয়। পথে ঘাটে ঘুরে বেড়ানো কুকুর বেড়ালগুলো খাদ্যাভাবে তাদেরকে মরতে হয়। উই আর গ্রেট। হোয়াট ফর? উই আর থিঙ্কিং আওয়ার সেলফ গ্রেট বিকজ উই আর এডুকেটেড। আমরা নিজেদেরকে সম্ভ্রান্ত ভাবতে শুরু করেছি। আমরা ভাবতে আরম্ভ করেছি আমরা সত্যি কত বড়, এবং আমাদের এক্সপার্টাইজ কোথায় দাঁড়িয়ে রয়েছে? ওই কীটটেপনায়। দেখো, লক্ষ্য করে এপিজে আব্দুল কালামের মায়ের সদয়তা বোঝার জন্য দ্যাট ভেরি ওয়ান এক্সপ্রেশন কামিং ফ্রম এপিজে আব্দুল কালাম ইজ এনাফ। হোয়াট কাইন্ড অফ জেনারাস ওম্যান শি ওয়াজ। তাহলে খুব স্বাভাবিকভাবে তার বাবা জৈনুল আবদিন এবং তার মা আসিয়াম্মা সম্পর্কে the minimum information with which we have become acquainted, that's enough to understand that তাদের সন্তান এপিজে আব্দুল কালাম is going to be a great man, there is no doubt about it.